অফিস খোলা রেখে লকডাউনে অফিসগামীদের চরম ভোগান্তি। রাজধানী ছাড়ছে মানুষ, সড়কে ফেরিঘাটে ভিড়। রাজশাহী ও কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত 1.5 মাসের 2 শিশু, বাড়িতে ও হাসপাতালে রেখে চলছে চিকিৎসা। এক সপ্তাহের মধ্যে অনুমোদন পাচ্ছে ই-কমার্স নীতিমালা। অস্থিরতা কাটাতে সামঞ্জস্যতা আনার তাগিদ ই-ক্যাবের। মুমিনুল হকের নেতৃত্বে জিম্বাবুয়ে গেছে 17 সদস্যের টেস্ট স্কোয়াড। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দেবেন সাকিব। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। অফিস খোলা রেখেই গণপরিবহন বন্ধ রাখায় চরম ভোগান্তিতে কর্মজীবীরা। বাধ্য হয়ে কয়েকগুণ বেশি ভাড়ায় রিক্সা, ভ্যানের মতো হালকা যানবাহনে কর্মস্থলে যেতে হচ্ছে মানুষের। বাড়তি ভাড়া দিয়েও সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেক অফিসগামী। কোনো বাহন দেখলে এভাবেই হুমড়ি দিয়ে পড়ছেন সাধারণ মানুষ। করোনা সংক্রমণ রোধে জারি করা 3 দিনের বিধিনিষেধের প্রথম দিনে এটি রাজধানীর প্রায় সব জায়গার দৃশ্য। গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হলেও খোলা রয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সব প্রতিষ্ঠানের প্রতি নির্দেশ নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে, তবে বেশিরভাগ প্রতিষ্ঠানই তা করেনি। গণপরিবহন বন্ধ রেখে অফিস খোলা রাখায় তীব্র ক্ষোভ জানান ভুক্তভোগীরা। হ্যাঁ, গণপরিবহন বাদে আদার্স যে পরিবহনগুলো চলতেছে ওগুলোতে ভাড়া ডবলের থেকেও বেশি যাচ্ছে। লকডাউন চলে, কিন্তু লকডাউন নামে লকডাউন, কামে লকডাউন নাই, শুধু গণপরিবহন বন্ধ। এটা আমাদের ভোগান্তি আছে, আর কিছু না। বাস বন্ধের সুযোগে ইচ্ছে মতো ভাড়া চেয়েছেন রিক্সা, ভ্যান কিংবা সিএনজির মতো যানবাহনের চালকরা। উপায় না থাকায় তাদের অযৌক্তিক দাবি মেনে নিয়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়েই যাতায়াত করেছেন নিত্যযাত্রীরা। প্রায় 2 ঘন্টা ধরে সাভার থেকে আমি গাবতলী পর্যন্ত আসতে পারছি। এখানে প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কারণ বাজার যাবো। কামগেট থেকে এই পর্যন্ত রিক্সা আসছে, আবার এখন চিন্তা ভাবনা আছে যদি রিক্সায় যাওয়া চলে তাহলে রিক্সায় যাব। এদিকে সোমবারও রাজধানী ছেড়েছেন অনেকে। বিধি নিষেধে কাজ থাকবে না বলে ভোগান্তি মাথায় নিয়ে গ্রামে যাচ্ছেন তারা। ভাড়া তো বেশি তো লাগবেই ভাই, 30 টাকার ভাড়া 250 টাকা দিয়ে আসলাম। যাওয়া তো লাগবেই, সিঙ্গার যাবো, মানিকগঞ্জ যাবো, সাটুরিয়া যাবো। পুলিশ বলছে নির্দেশনা অনুযায়ী কোনো গণপরিবহন চলতে দেওয়া হচ্ছে না। আমরা ব্যক্তিগত গাড়ি কোনোটাই আটকাবো না, শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির নাম দিয়ে কেউ যেন যাত্রী পরিবহন ভাড়ায় না চালায় সেই ব্যাপারটা আমরা ইনশিওর করব। গণপরিবহন চলছে না, আমরা দেখছি বাস কোনোটাই রাস্তায় নামে নাই। আর 2-1টা সিএনজি সকালে দেখা গেছিল, আমরা ব্যবস্থা নিচ্ছি সবগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। করোনা সংক্রমণ রোধে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন চলছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকলেও মরিয়া হয়ে রাজধানী ছাড়ছে মানুষ। ফলে সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে দেখা গেছে ভিড়। রিক্সা, অটোরিকশা কিংবা পায়ে হেঁটেই ঘাটে পৌঁছেছেন তারা। সরকারের নির্দেশে বন্ধ সব ধরনের গণপরিবহন, তারপরও ঠেকানো যায়নি রাজধানী ছাড়া মানুষের ঢল। নানা উপায়ে শিমুলিয়া ঘাট পর্যন্ত পৌঁছাচ্ছেন মরিয়া মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বাড়তি ভাড়া দিয়েও পরিবহনের ব্যবস্থা করতে না পেরে অনেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন হেঁটে। ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতেছে, কিছু করার নেই। টাকা দিতেছে, জানে কষ্ট হইতেছে। কতখানি রাস্তা আইতে আসা লাগছে, গাড়ি পাই নাই। পরিবহন থাকলে হয়তো পাবলিক যাতায়াত করতো, স্বাস্থ্যবিধি মেনেই চলতো, সেভাবে পরিবহনের সুযোগ সুবিধা করে দিত। এদিকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের বাড়তি চাপ সামলাতে 2 দিন ধরে শিমুলিয়া ঘাটে চলছে 15টি ফেরি। এরপরও চাপ সামলাতে হিমশিম প্রশাসন। আমাদের একাধিক চেকপোস্ট রয়েছে এবং মাওয়াঘাটে যাতে এখানে যে ফেরিগুলো চলাচল করে এখানে যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত না হয়, সেক্ষেত্রে এখানে পুলিশ ফোর্সের আছে, তারা তাদের দায়িত্ব পালন করতেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কলকারখানা, অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী পরিবহনে বিশেষ ব্যবস্থা থাকার কথা, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। কিভাবে যাব? আমাদের গার্মেন্টসের গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিছে, গার্মেন্টস খোলা রেখে দিছে। এখন আমাদের এখান থেকে পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এখন তো এখান থেকে তো গাড়ি পাবো কি না মুশকিল আছে। পোর্ট খোলা রাখছে সরকার, ব্যাংক খোলা রাখছে, কিন্তু আমাদের পর্যাপ্ত কোনো যাতায়াতের কোনো সুবিধা, কোনো সুযোগ সুবিধা কিছুই রাখে না।
লকডাউন কার্যকরে জেলা শহরের প্রবেশপথ সহ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। এরপরও যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। পথে নামতে সাধারণ মানুষ নানা অজুহাত দেখাচ্ছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা আছি, আমাদের জেলা পুলিশ আছে, সাথে ট্রাফিক পুলিশ আছে, সবাই লকডাউনটা মানুষের মধ্যে সুস্থভাবে এবং যেন সচেতনমূলক মেনে চলে সেই চেষ্টা চালাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকার পাশাপাশি ব্যক্তি সচেতনতা না বাড়লে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউন পরিস্থিতি নিয়ে আরও জানাতে গাজীপুর ও মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে আজকে রাস্তার চিত্র কেমন দেখছেন? বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন? আপনি জানেন যে গাজীপুরে লকডাউন চলছে, সরকার ঘোষিত লকডাউনে। যে আজকে সকাল থেকে আমি গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি। তো গত দুদিনের তুলনায় মানুষের যে উপস্থিতি বা ভিড় সেটি কিন্তু আজকে কম রয়েছে। আমি যদি আমার পিছনটাই দেখাতে চাই, এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকার পয়েন্ট এটি। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার যাত্রী নেত্রকোনা ময়মনসিংহ বিভিন্ন রুটের যাত্রী এই পয়েন্ট থেকে আসলে বাস বা অন্য যানবাহন করে তারা তার গন্তব্যে পৌঁছান। তবে আজকে এখানে কিন্তু মানুষের উপস্থিতি তেমন একটি নেই এবং গাড়ির সংখ্যাও কিন্তু অনেকটি কম। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখন শুধুমাত্র পণ্যবাহী ট্রাক এবং সীমিত কিছু সিএনজি এবং অন্যান্য যে হালকা যানবাহন, ব্যাটারি চালিত অটোরিকশা বা অন্যান্য গাড়িগুলো চলাচল করছে। আর এই কারণে এখানে কিন্তু যে অফিসগামী মানুষ, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা গাড়ি পাচ্ছে না। অনেকেই কিন্তু এই রাজেন্দ্রপুর, মাস্টারবাড়ি এবং টাঙ্গাইল রোডের মৌচাক এলাকায় অনেকেই কারখানায় গিয়ে তারা কিন্তু কর্মস্থলে যোগ দেন। তবে শ্রমিকরা বলছেন যে গাড়ির সংকট রয়েছে তীব্রভাবে এবং যে গাড়িগুলি তারা পাচ্ছেন সেখানে অতিরিক্ত ভাড়া হাঁকা হচ্ছে, দ্বিগুণ তিনগুণ ভাড়া তাদের কাছে চাওয়া হচ্ছে। এবং তারা আরেকটি বিষয় যেটি যোগ করছেন যে নির্ধারিত সময়ে তারা যদি কারখানায় পৌঁছাতে না পারেন, 8টার ভিতরে যদি তারা না যেতে পারেন, সেক্ষেত্রে তাদের যে হাজিরা বোনাস সেটি কিন্তু কেটে নেওয়া হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। এবং এই কারণে তারা প্রতি মাসে যে হাজিরা বোনাস পান সাধারণত 500 থেকে 600 টাকা, সেটি কিন্তু আসলে কাটার উপক্রম হয়েছে। এবং এই কারণে তাদের যে বেতন, সেই বেতনের থেকে এই হাজিরা বোনাসটা বাদ যাবে, এরকম একটা আশঙ্কা শ্রমিকরা করছেন। এবং তারা বলছেন যে এই দেরিতে পৌঁছানোর কারণে অনেক সময় কারখানা কর্তৃপক্ষ তাদের বোকাঝোকা করে বা তিরস্কার করে। এটি একটি তাদের জন্য একটা দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন শ্রমিকরা। এখানে কিন্তু এখন যে অবস্থা রয়েছে, যে লোকজন রয়েছে, তারা মূলত বিভিন্ন কারখানার পোশাক শ্রমিক। যদিও ঘরমুখী মানুষের কিছুটা চাপ রয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপটি আরো বাড়তে পারে বলে আমরা হাইওয়ে পুলিশ থেকে জানতে পেরেছি। যে মানুষ রাজধানী থেকে যারা কর্মস্থল বন্ধ হয়ে গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে, তারাই মূলত কিন্তু বাড়ি ফিরছেন। এবং অনেকে ডাক্তার দেখানো বা নিত্য যে প্রয়োজন বা জরুরি প্রয়োজনে তারা কিন্তু বাড়ি থেকে বের হচ্ছেন। এই সংখ্যাটি কিন্তু অনেক রয়েছে এখানে। এবং যে এখানকার যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা এখানে লকডাউন বাস্তবায়নের জন্য তারা কাজ করছেন। এবং যে অনুমতিহীন যে গাড়িগুলো রয়েছে সেগুলো বন্ধ, বিশেষ করে গণপরিবহন, বাস, মিনিবাস চলাচল বন্ধে তারা বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসে কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে বাস, মিনিবাস চলাচল না করলেও এখানে কিন্তু সিএনজি অটোরিকশা চলাচল করছে, বিভিন্ন যে ট্রাক, পিক আপ, এগুলোতেও মানুষ কিন্তু তাদের গন্তব্যে পাঠিয়েছেন। অনেকে ভেঙে ভেঙে তারা তাদের যে নির্দিষ্ট বাড়ি বা নির্দিষ্ট জেলা সেখানে তারা পৌঁছাচ্ছেন। এক্ষেত্রে এই যে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি কোনোটাই কিন্তু মানা হচ্ছে না। যে সকল যাত্রীরা আসছেন তাদের অধিকাংশই আমি দেখেছি যে মুখে মাস্ক নেই, তাদের যে সামাজিক দূরত্ব থাকার কথা সেটি নেই। অনেক শ্রমিক, এখানকার যারা ঘরমুখী মানুষ, তারা কিন্তু গাদাগাদি করে একরকম অস্বাস্থ্যকরভাবে তারা কিন্তু বাড়ি ফিরছেন। এবং যে ন্যূনতম সচেতনতা থাকার কথা সেটি কিন্তু আমি তাদের মধ্যে দেখিনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে বিভিন্ন দোকানপাট, বিপণী বিতরণ রয়েছে সেগুলোতে কিন্তু বন্ধ রয়েছে। আর যে পাড়া মহল্লার দোকান এবং চা স্টলগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে এবং সেখানে মানুষের ভিড় রয়েছে।
তাদের মধ্যেও কিন্তু যে স্বাস্থ্য সচেতনতা সেটি দেখিনি এবং করোনার যে প্রকোপ সেটি কিন্তু গাজীপুরে বেড়ে গেছে। আবুল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার মানিকগঞ্জের পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জের লকডাউনে কি পরিস্থিতি, প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, আর সাধারণ মানুষ কতটা মানছেন বিধিনিষেধগুলো? ঢিলে ঢালে তাদের দায়িত্ব পালন করছেন লকডাউন বাস্তবায়ন করার জন্য, এবং মানুষ তো সুযোগ পেয়ে গেছে যে লকডাউনে তারা যদি বের হতে পারে তাহলে তার কোনো কথাই নাই। তো সেরকমই মানিকগঞ্জেও খুবই আমরা দেখেছি যে ঢিলে ঢালে ভাবেই লকডাউন পালিত হচ্ছে, এবং করোনা সংক্রমণের হারও কিন্তু মানিকগঞ্জে বেড়ে গেছে। সিভিল সার্জন আমাকে যেটা জানিয়েছেন কিছুক্ষণ আগে, তিনি যেটা বলেছেন যে গড়ে মানিকগঞ্জে করোনা সংক্রমণের হার কিন্তু প্রায় 20% দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বলা যায়, আমি তার কাছে জানতে চেয়েছিলাম গত 24 ঘন্টা কত জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তিনি যেটা আমাকে জানিয়েছেন যে 129 জন নমুনা পরীক্ষা দিয়ে তাদের মধ্যে 24 জনের কিন্তু করোনা শনাক্ত হয়ে গেছে। তো এতেই বোঝা যায় যে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করেছেন। আরেকটি বিষয় আপনাকে যদি আমি বলি যে আমরা যেটা দেখেছি গত 7 দিনে এই লকডাউন শুরু হওয়ার পরে এই মুন্সিগঞ্জের মাওয়াঘাটে যেরকম একটা যানবাহনের দীর্ঘ চাপ ছিল, পণ্যবাহী যানবাহনের পাশাপাশি মানুষের যে ঢল ছিল, কিন্তু আমরা এর ব্যতিক্রম কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়া আরিচা ফেরিঘাটে দেখেছি। আমরা কিন্তু গত 7 দিনে আমরা কিন্তু সেরকম যাত্রী চাপ আমরা কিন্তু পাটুরিয়া ঘাটে লক্ষ্য করিনি। আমরা আজকেও কিন্তু সকাল থেকে আমরা এখানে আছি, ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আমরা পাটুরিয়া ঘাটে এসেছি। পাটুরিয়া ঘাটে এসেও কিন্তু আমরা আসলে সেরকম যাত্রী চাপ খুব একটা দেখেন। আমার সামনে যে শাপলা শালক নামের যে ইউটিলিটি ফেরিটা আছে, সেখানে কিন্তু শুধু পণ্যবাহী যানবাহন ওই দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসছেন এবং এইখান থেকেও কিন্তু চলে যাচ্ছেন। আবার তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন হাসনাহেনা নামের আরেকটি ফেরি আছে, সেখানেও কিন্তু ব্যক্তিগত যানবাহন এবং পণ্যবাহী যানবাহন নিয়ে আসছেন। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি এখানকার যে বিআইডব্লিউটিসি যে উপ মহাব্যবস্থাপক জিল্লুর রহমান, তিনি আমাকে যেটা বলেছেন যে তাদের এই নৌ রুটে মোট 16টি ফেরির মধ্যে 14টি ফেরি নিয়োজিত রাখা আছে এবং 2টি ফেরি ডগয়ার্ডে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেগুলি নোঙর করে রাখা হয়েছে। তিনি যেটা বলেছেন, যেহেতু পণ্যবাহী যানবাহন পারাপারে সরকারের নির্দেশ রয়েছে, সে কারণে তারা শুধু পণ্যবাহী যানবাহনই পারাপার করছেন, আর দূরপাল্লা যানবাহন তো নেই। তবে যাত্রী যারা আসছেন তারা নির্বিঘ্নে পার হয়ে যাচ্ছেন, এখানে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না। ঢাকা-আরিচা মহাসড়কেও ঢিলে ঢালে চেকপোস্ট থাকায় তারাও নির্বিঘ্নে চলে আসছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। গাজীপুর এবং মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, 1 জুলাই থেকে ঘর থেকে বের হওয়া যাবে না, এবার থাকছে না মুভমেন্ট পাসও। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। 1 জুলাই বৃহস্পতিবার ভোর 6টা থেকে 7 জুলাই বুধবার রাত 12টা পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ থাকবে। এই সময়ে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না, মুভমেন্ট পাসও থাকবে না। এবার 1 তারিখ ভোর 6টা থেকে আমরা 7 তারিখ রাত 12টা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। ইউ গেট মাই পয়েন্ট? একদম খুবই স্ট্রিক্ট ভিউতে। এবার মুভমেন্ট পাস থাকবে না, কেউ বেরোতে পারবে না, পরিষ্কার কোনো বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাই। এখন ধরেন দাফন কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সেগুলো মেনশন করেছে। কোনো রোগী নিয়ে আপনি হাসপাতালে যাবেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি ও আর্ম পুলিশ সদস্যরা মাঠে থাকবেন। মানুষকে ঘরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। আর্মি, বিজিবি, ব্যাটালিয়ন, পুলিশ তারা সবাই হলে থাকবে এবং তাদেরকে যথাসম্ভব যতটুকু সম্ভব যা দরকার
সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অথরিটি দেওয়া হয়েছে, বলা হয়েছে, এবং যাতে কোনোভাবে মানুষ লকডাউন যেন ম্যাসিভভাবে ব্রেক করতে না পারে সেটা তারা আপনার মনিটর করবে। মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে বিধিনিষেধের বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী ও কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে 1.5 মাসের 2 শিশু। রাজশাহীতে করোনা আক্রান্ত শিশু আফরিনকে চিকিৎসকের পরামর্শে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে, আর কুষ্টিয়ায় করোনা আক্রান্ত আরেক শিশু প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন। এবার রাজশাহীতে শিশুর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জন্মের 39 দিনের মাথায় উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষায় শিশু আফরিন রহমানের ফলাফল করোনা পজিটিভ হয়। পরে অবস্থার অবনতি হলে গত শনিবার রাজশাহী মেডিকেলে শিশুটিকে ভর্তি করেন স্বজনরা। যেহেতু ওর বাবা প্লাস কোভিড প্লাস ছিল, এখন হয়তো বা মেবি ফ্যামিলি থেকেই হয়েছে, আর কাশি করছে, ঘুমাচ্ছে না, অস্থিরতা ভাব। তখন আমি ওই সন্দেহেই আমি টেস্ট করে তো মানে পজিটিভ পাই। তবে হাসপাতালে শিশুদের আলাদা কোভিড ওয়ার্ড না থাকায় ঝুঁকি এড়াতে বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। ছোটখাটো ওষুধ সে বাসায় খেতে পারে। এইখানে ভর্তি থাকলে এখানে দেখা যাচ্ছে তার যে হয়তো একটা দুর্বল ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে, এখানে দেখা যাচ্ছে আরো শক্তিশালী ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার বা ক্রস ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওকে তো আমরা আসলে শিশুদের ওয়ার্ডে দিতে পারছি না, যেহেতু তার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। তো আবার বাসায় যে থাকলে সেই হিসেবে আমরা বাসায় ইয়ে করেছি। করোনার কারণে শিশুটির শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। এটার ইফেক্ট যদি তার লাংসের মানে অ্যাটাকটা হয়, যে তার লাংস ইফেক্টেড হয়েছে বা অন্য সিস্টেমিক কোনো, তাহলে তার কিছু ঝামেলা হতে পারে। এদিকে কুষ্টিয়া গত 21 জুন প্রিন্স নামে 1.5 মাসের আরেক শিশুর শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। মগবাজারে বিস্ফোরণ নিয়ে সংস্থাগুলোর ভিন্ন মত, নাশকতার শঙ্কা নাকচ আইজিপির, ভবন পরিত্যক্ত ঘোষণা। আমলাদের ভূমিকা নিয়ে সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ। দিন শুরু করার আগে গত দিনের ঘটনা প্রবাহের বিস্তারিত জেনে নেওয়াটা যেমন জরুরি, তেমনি জরুরি আজ কি ঘটতে চলেছে সেগুলোরও একটি আভাস নিয়ে রাখা। বাস চলাচল পরিস্থিতি আজকে কেমন দেখছেন? ভাড়ার ব্যাপারটা যাতে আবার পুনর্বিবেচনা করে সরকার, সেটিও কিন্তু যাত্রীরা দৃষ্টি আকর্ষণ করছেন। সংবাদ প্রেমীদের জন্য তাই সকাল 9টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ প্রচারিত হচ্ছে বিরতিহীন। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, সকাল 9টা থেকে 10টা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির প্রতি মুহূর্তের রং বদল, ঘটনা দুর্ঘটনার পালাক্রম, তৃণমূলের সুখ দুঃখ কিংবা অপরাধ জগতের অলিগলি। শেয়ার বাজার মুদ্রানীতি থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার দর অথবা বিশ্ব অর্থনীতি। ঘরোয়া থেকে আন্তর্জাতিক, ফুটবল ক্রিকেট থেকে অ্যাথলেটিক্স, খেলাধুলার প্রতিটি মুহূর্ত। যে কোনো খবর যে কোনো পরিস্থিতিতে সবচেয়ে বস্তুনিষ্ঠভাবে তুলে আনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে, জানাবো আরো কিছু খবর। Tonal optimized technology আর high quality fabric, comfy mattress. করোনা সংক্রমণ রোধে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন না করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। সোমবার রাতে পুলিশের তরফ থেকে নাগরিকদের প্রতি এই অনুরোধ জানানো হয়। চালক ছাড়া অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতেও অনুরোধ করে ডিএমপি। উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার রোধে 28 জুন থেকে 1 জুলাই ভোর 6টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে অনুমোদন পাচ্ছে ই কমার্স নীতিমালা। এদিকে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গ্রাহকদের পাশে থাকার কথা জানিয়েছে
ই কমার্স প্রতিষ্ঠানগুলো। এ খাতের অস্থিরতা কাটাতে সামঞ্জস্যতা আনার তাগিদও দিচ্ছে ইক্যাব, আর গ্রাহকরা চান যে কোনো মূল্যে এই অস্থিরতা থেকে মুক্তি। সালাউদ্দিন আহমেদ গেল 1 বছর ধরে কেনাকাটা করছেন দ্রুত বর্ধমান ইভ্যালি, আলিশা মার্ট, ধামাকা, কিউকম সহ বিভিন্ন সাইট থেকে। পূরণ করেছেন অনেক স্বপ্ন, তবে এখন তার মার্কেটে অর্ডার পড়ে আছে অন্তত 10 লাখ টাকার। আমার বর্তমানে প্রায় 10 লাখ টাকার মতো অর্ডার পেন্ডিং অবস্থায় আছে। এখন বর্তমান যে সিচুয়েশন, সেক্ষেত্রে আসলে আমরা খুবই উদ্বিগ্ন যে আসলে আমরা কি পরবর্তীতে অর্ডার করতে পারবো কি পারবো না। তার মতো আরো অনেকে এখন পড়েছেন বিপাকে। এর মাঝেই বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তকে গ্রাহক বান্ধব করার দাবি সকলের। যেহেতু আমার টাকা আছে এখানে, তো একটু উদ্বিগ্নতা তো থাকাটা স্বাভাবিক। আমরা অলরেডি আমি আগেও অর্ডার করে আসছি, এখন পর্যন্ত অর্ডার যা করছি আমি তো কখনোই কোনো প্রবলেম আমার কাছে মনে হয় না। হয়তো টাইম বেশি লাগছে। ই কমার্সে যদি আমাদেরকে পেমেন্ট দেয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি দিতে পারবো, তাছাড়া তো এটা আমাদের পক্ষে সম্ভব না। তবে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তকে বাস্তবসম্মত করার পাশাপাশি ব্যবসা নির্ভর করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। যে বাংলাদেশ ব্যাংক আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কিভাবে দেখতেছে, সো তাদের অবজারভেশনকে আমি অবশ্যই অনার করি। দেশ আমাকে জাজ করবেই যে যেই জিনিসটা আমরা করতেছি সেটাতে কোনো দুর্ঘটনা ঘটার চান্স আছে কিনা। সো সেই ক্ষেত্রে আমি সবার প্রতি অনার রাখতেছি যে ওনারা রাইটফুলি সবগুলো পয়েন্ট অ্যাড্রেস করতেছেন, এবং আমি শিওর যে ওনারা আমাদেরকে অ্যালাউ করবেন। আমরা যে নিয়মে বা যেভাবে এই ই কমার্সে কেনাকাটা করছি, আর আমার যে কাস্টমার আছে বা অন্যান্য ই কমার্সের যে কাস্টমার বেসটা আছে, তারা যে ইউজ টু এইখান থেকে বের করে নিয়ে আসতে, বিশ্বস্ততার জায়গাটা তৈরি করতে আমাদের যে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়ম করছে বা বাণিজ্য মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করছে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। বাট ওইটার কার্যকারিতা কাস্টমারের উপরে বিশাল প্রভাব পড়বে আমার মনে হয়। ইক্যাব বলছে নীতিমালা হলেই কাটবে অস্থিরতা, আর বাণিজ্য মন্ত্রণালয় বলছে নতুন নিয়মে নিরাপত্তা বাড়বে গ্রাহকের অর্থের। সব রকম ভাবে একটা রাখা হবে যাতে করে চিটেড না হয়, তাদের ব্যবসার গ্যারান্টি থাকবে, কিন্তু অবৈধ সুযোগ কেন না পায়। আশা করা যায় যে হয়তো 1 সপ্তাহের মধ্যে একটা নীতিমালা হয়ে যাবে। ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হলে ই কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকার ফলে একটা আমার মনে হয় আমাদের কাছে ধারণা এই ইন্ডাস্ট্রির মধ্যে আবার একটা গতির সঞ্চার হবে। এদিকে 10টি ই কমার্স সাইটের লেনদেনে সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে বিভিন্ন ব্যাংকের, তবে গ্রাহকদের প্রত্যাশা শীঘ্রই স্বাভাবিক হবে লেনদেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সশরীরে নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ার চিন্তাও করছে বোর্ড। এদিকে পরীক্ষা কোন প্রক্রিয়ায় নেওয়া হবে সেটি নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 60 দিন ক্লাস নিয়ে এসএসসি এবং 84 দিন ক্লাস নিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসও করেছে বোর্ড। করোনার কারণে কয়েকবার তারিখ দিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারেনি মন্ত্রণালয়। এখন এই পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেটি নিয়ে চিন্তায় শিক্ষার্থীরা। আমরা পরীক্ষার্থীরা এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা পাইনি। আমাদের পরীক্ষা কবে হবে, কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি। কবে ও কিভাবে আমাদের পরীক্ষা নেওয়া হবে। এদিকে শিক্ষা বোর্ড বলছে পরীক্ষার বিকল্প এখনো কিছু ভাবা হচ্ছে না। করোনা সংক্রমণ কমলে সশরীরে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরুর কথাও ভাবা হচ্ছে। এই অ্যাসাইনমেন্টও মূল্যায়নের একটি অংশ হতে পারে। যে পরিকল্পনা মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে সেটা হলো আমরা এখনো এটার মধ্যে আছে যে আমরা ক্লাস নেব এবং ক্লাসের পরে আমরা পরীক্ষাটা নেব খুব দ্রুত সময়। আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা তাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট দেব। এদিকে শিক্ষকরা বলছেন বিষয় কমিয়ে হলেও পরীক্ষা নিতে হবে। স্কুল কলেজ খোলা গেলে সিলেবাস শেষ করতে বেশি সময় লাগবে না। টোটাল পরীক্ষার সংখ্যা কমায় দেওয়া হলেও এবং শ্রেণীকক্ষে পরীক্ষা হলে পর্যাপ্ত গ্যাপ রেখে যাতে স্বাস্থ্য ঝুঁকিটা কম থাকে সেইভাবে পরীক্ষাটা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্র বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে প্রশ্নপত্র তৈরি সহ অন্য সব কাজ শেষ করে রেখেছে বোর্ড। শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সঙ্গে থাকেন সেজন্য অভিভাবকদের যেমন সচেতন থাকতে হবে, তেমনি শিক্ষকদেরও নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান শিক্ষা বোর্ডের। আর বিষয়টি নজরদারি করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মগবাজারের বিস্ফোরণ ঘটনার কারণ এখনও অজানা। বিভিন্ন সংস্থা রহস্যজনক এই বিস্ফোরণের পেছনে ভিন্ন ভিন্ন কারণ ব্যাখ্যা করছেন।
আইজিপি নাকচ করে দিয়েছেন নাশকতার সম্ভাবনা। এদিকে ঘটনা তদন্তে কাজ করছে রাজউক, তিতাস, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে রাজউক। মগবাজারের ৭৯ নম্বর সার্কুলার রোডের রাখি নীড় এখন ধ্বংসস্তূপ। ৩ তলার ভবনের দক্ষিণ পাশের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সড়কে এখনো পড়ে আছে ভবনটির বিপরীত দিকে থাকা আড়ং ওরিয়েন্টাল ইন্টারন্যাশনাল স্কুল ও বিশাল সেন্টারের জানালার কাঁচ। বিকট শব্দ হওয়ার পরে আমাদের একটা ধোঁয়া দেখতে পাইছি, আগুন আমরা দেখতে পাইনি, ধোঁয়া দেখতে পাইছি, আর তার সাথে সাথেই হচ্ছে সবকিছু ভেঙে চুরে পড়ে গেল। আগুন দেখিনি, খালি একটা বিকট ভয়াবহনক একটা বিকট আওয়াজ হলো, যে এই আওয়াজে যে মানুষের যে এরকম ক্ষতি হয়ে যাবে। যে মৌসাক পর্যন্ত নাকি এটা আওয়াজ লারা খাইছে আর কি, এরকম বিকট আর কি আওয়াজ হচ্ছে। সোমবার সকালে ঘটনাস্থলে তদন্তে আসেন পুলিশের সিআইডি ও বোমা নিষ্ক্রিয়কারী দল। ভবনের ভেতরে এখনো গ্যাসের মজুত রয়েছে, তাই জ্বালানি গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে, তবে এটি নাশকতা নয়। ওই ধরনের বিস্ফোরক হয়, এটা অন্তত ৩-৪ দিকে যাবে, কিন্তু এটা দেখেন একদিকে একমুখী। আর এই ইয়া ছাড়া আপনার গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা পর্যন্ত খুঁজে পাইনি। তারপরে ভিতরে এখনো মিথেন গ্যাসের গন্ধ আছে ভিতরে। বিস্ফোরক অধিদপ্তরের তদন্ত দল এসে জানায় ধ্বংসস্তূপে হাইড্রোকার্বন উপস্থিতি পাওয়া গেছে। এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়, ব্যাপকতা দেখে মনে হচ্ছে এতে অন্য বিষয় জড়িত। সাধারণভাবে এটা সম্ভব না, অসাধারণ একটা বিষয় জড়িত এটার সাথে। স্বাভাবিকভাবে একটা এক্সপ্লোশনের জন্য এত কিছু ক্ষয়ক্ষতি হতে পারে না। এটা আমরা বিগত দিনের আমরা এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, বিভিন্ন জায়গায় তো এরকম হয়েছে। এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের সাথে এর মিল রয়েছে। সম্পূর্ণ তদন্ত না করে প্রকৃত কারণ বলা যাবে না। যেখানে বিস্ফোরণ হয়েছে এটা একতলা যেহেতু, এবং এর উপরে আরও 2টো ফ্লোর আছে, তো এই ভবনটা নাজুকের কারণে, বিস্ফোরণের কারণে এখন যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। যে ভবনগুলো করা হলো সেগুলো আমাদের নকশা কোনো ত্রুটি ছিল কিনা, এবং যে কাজে তারা ভবন বানিয়েছিল তারা সেখানে তারা ভবনগুলো তারা ব্যবহার হচ্ছিল কিনা। পাশাপাশি এই ভবনের পাশে আরও কয়েকটা ভবন কিন্তু কাজ ভেঙে গেছে, সেই ভবনগুলো কিন্তু বর্তমানে বসবাসের উপযোগী কিনা, কিংবা যে ভবনটা নষ্ট হয়ে গেল এটা বসবাসের উপযোগী হবে কিনা, না হলে আমরা এগুলি সিলগালা করে দেওয়ার জন্য ব্যবস্থা নেব। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। বিস্ফোরণের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 7 দিনের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমলাদের কারণে রাজনীতিকরা ম্লান হয়ে যাচ্ছেন বলে ক্ষোভ জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন, পদমর্যাদা অনুযায়ী সংসদ সদস্যরা সচিবদের ওপরে, যে বিষয়ে খেয়াল রাখা জরুরি। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও ক্ষমতার অপপ্রয়োগ নিয়ে সংসদে ক্ষোভ জানালেন সংসদ সদস্যরা। আমলাদের দাপটে আত্মসম্মান রাখতে পারছেন না বলেও উঠে আসে তাদের বক্তব্যে। মাননীয় প্রধানমন্ত্রী ডিসির সাথে কথা বলে, আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থেকে দূরে, তারা বলছে ডিসি সাহেব আমি একটু কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে। এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা। করোনা ভাইরাসে জেলাওয়ারি স্বাস্থ্যসেবা ও সরকারি কার্যক্রম সমন্বয় করতে সচিবদের দায়িত্ব দেয়ায় ক্ষোভ জানান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। এতে রাজনীতিবিদদের কর্তৃত্ব ম্লান হয়েছে বলেও অভিযোগ তার। আমাদের জেলায় জেলায় দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা, মানুষ মনে করে আমরা যা দেই এটা প্রশাসনিক কর্মকর্তারাই দেয়, অথচ প্রশাসনিক যারা কর্মকর্তা তারা কিন্তু যায়ই নাই, অনেকে যায়ই নাই। যেন আমার নিজের ভোলায় যাকে দেওয়া হয়েছে তিনি এখন পর্যন্ত যান নাই। এটা কিন্তু ঠিক না মাননীয় স্পিকার। এটা একটা রাজনৈতিক সরকার এবং রাজনীতিবিদদের যে যে একটা কর্তৃত্ব, যে একটা কাজ, সেটা কিন্তু ম্লান হয়েছে। আমি রাজনৈতিক সরকারের সময় নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য নির্ধারিত স্থান সমুন্নত রাখা জরুরি বলেও মনে করেন তোফায়েল আহমেদ। আজকে এমপিদের অ্যাকর্ডিং টু অর্ডিনারি প্রেসিডেন্স দি এমপিজ আর অ্যাবাভ দি সেক্রেটারিজ, বাট হোয়ার দে আর নাও। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে মাননীয় স্পিকার। স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি বলেন, রাজনীতিবিদদের চেয়ে আমলারা বেশি দুর্নীতিগ্রস্ত। আপনি আজকের স্পিকার, আপনি চিরদিন স্পিকার থাকবেন না, আমিও চিরদিন এমপি মন্ত্রী থাকবো না, কেউ থাকবে না, কিন্তু আমাদের এই পদমর্যাদা যদি পদে পদে লঙ্ঘিত হয়, অকারণে দুর্নীতিবাজদের কাছে যদি আমাদের নত হইয়া কথা বলা লাগে, তাহলে আসছে দুঃখের আর কিছু থাকতে পারে না।
আমলারা রাজনীতিবিদদের সম্মান করেন না বলেও ক্ষোভ জানান সংসদ সদস্যরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমিত পরিসরে লকডাউন চলাকালে শপিং মল ও দোকান বন্ধ থাকার কথা থাকলেও জীবিকার তাগিদে অনেকেই তা মানছেন না। কোরবানি ঈদের আগে চলমান লকডাউনের পথে বসার আশঙ্কা করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। নতুন করে লকডাউনে 15,000 ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নেবেন বলে আশঙ্কা বাংলাদেশ দোকান মালিক সমিতির। সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন চলছে। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তবে সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই দোকান খোলা রেখেছেন। রাজধানীর নিউ মার্কেটে স্টেশনারি দোকান খোলা রেখেছেন কাজী গোলাম আজম। করোনার প্রভাবে অর্থ সংকটে দিন কাটছে তার। কর্মচারীদের বেতন, দোকান ভাড়া পরিশোধ সহ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। আজমের মতো এমন অভিযোগ আরও অনেকের। এই মাত্র আসলাম, খুললাম, যদি 2-1 কাস্টমার পাই তাহলে চাল ডাউল কিনে বাসা নিব এবং সেটা ছেলেপেলেদেরকে খাওয়াবো। চলে আমরা দোকান বন্ধ রাখলে খাবো কি? আর দোকানটা দেখে তো আমাদের সংসার চলে। বন্ধ রাখলে আমাদের মালিক আমাদের বেতন দেবে কোথা থেকে? আমরা কি করে সংসার চালাবো? রাজধানীর হাতিরপুল ও পান্থপথ ঘুরে দেখা যায় সিরামিক ও ফার্নিচারের অনেক শোরুমই খোলা। দোকানিরা বলছেন আগের ক্ষতি পুষিয়ে নিতে শাটার কিছুটা নামিয়ে ব্যবসা চালাচ্ছেন তারা। যদি ঈদের আগ দিয়ে যদি আমাদের দোকানটা বন্ধ রাখা হয় তাহলে তো কোম্পানি আমাদেরকে বেতন বোনাস দিব না। আমরা বেতন না পাইলে আমাদের মেসের টাকা, বাড়ি, ফ্যামিলি আছে, ফ্যামিলি চলবে কিভাবে? এগুলো চালাইতে হলে তো আমাদের দোকান খুলতে হবে। তো দোকান ভাড়া তো ঠিকই দিতে হবে, স্টাফ সবাই বসে থাকবে, তো লস তো সবারই। এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতি জানায় করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। অনেকেই এখনো ঘুরে দাঁড়াতে পারছেন না। 40 থেকে 50,000 ব্যবসায়ী ইতিমধ্যে ব্যবসা থেকে ছিটকে পড়েছেন। ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার তাদেরকে যদি নগদ সহায়তার আওতায় না আনেন তাহলে কিন্তু এই লোকগুলো ব্যবসা ফিরতে পারবে। জীবন ও জীবিকা রক্ষায় লকডাউনের পরিবর্তে মাস্ক পরা বাধ্যতামূলক করা সহ স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। করোনা প্রতিরোধে ভিন্ন ভিন্ন 2 ডোজ টিকা বেশি কার্যকর দাবি গবেষকদের। প্রথম ও দ্বিতীয়টি আলাদা নেওয়া যাবে। ইউরোতে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শেষ 8-এ সুইজারল্যান্ড। ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনও। নারায়ণগঞ্জে চাষারায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হন আরও 3 জন। সোমবার রাত 9:30টায় চাষারা রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান চাষারায় মাদকের স্পট পরিচালনা করত মানিক ও শামীম। সম্প্রতি এখানকার নিয়ন্ত্রণ নিতে জুয়েল ও সোহাগ গ্রুপের লোকজন তাদের মারধর করে। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর হামলা চালায়। এ সময় অজ্ঞাত পরিচয় 1 যুবক সহ 4 জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মারা যান 1 জন। করোনার মধ্যেও দেশে মানুষের গড় আয়ু বেড়েছে। পুরুষের তুলনায় নারীর আয়ু বেড়েছে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন বলছে দেশে প্রতিদিন জন্ম নিচ্ছে প্রায় 14,300 শিশু। আগের বছরের তুলনায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষার হার বৃদ্ধি সহ নানা সূচকে বেশ সফলতা দেখিয়েছে বাংলাদেশ। করোনার থাবায় পর্যদুস্ত ছিল 2020। তবে আক্রান্ত, মৃত্যু ও মানুষের বন্দিদশার মধ্যেও বেড়েছে গড় আয়ু। এতে এগিয়ে নারীরা। 2019 সালে নারীর গড় আয়ু ছিল 74.1 বছর। পরের বছরে তা বেড়ে হয়েছে 74.5। আর পুরুষের 71.1 বছর থেকে হয়েছে 71.2 বছর। অর্থাৎ 72.6 বছর থেকে দেশের মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 72.8 বছর। ছোটবেলায় যখন লোকসংখ্যার কথা শুনতাম ভয় পেতাম, যত মানুষ, তখন তো বোধহয় 5-7 কোটি ছিল বাংলাদেশে বা পাকিস্তানে, পাকিস্তানে এরকম সময় ছিল। এখন কিন্তু জনসংখ্যাকে ভয় পাই না, এইটাই আমাদের মূল সম্পদ। সুতরাং এই মানুষের সংখ্যা মন্দ কিছু নয়, মানুষ উৎপাদন করে, সম্পদ তৈরি করে মানুষ। গত বছরের জুলাই থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসের জনসংখ্যা বেড়েছে
29 লাখ। বর্তমানে দেশের জনসংখ্যা 16,91,00,000 লাখ। এর মধ্যে 54.1% বয়স 15 থেকে 49। আর করোনায় বেড়েছে অবিবাহিত নারী পুরুষের সংখ্যা। গত 5 বছরে সাক্ষরতার হার বেড়েছে 6 ভাগ। বাড়েনি শিশু মৃত্যু। গত 5 বছরে কমেছে মাতৃমৃত্যু। যেভাবে মৃত্যু হার আস্তে আস্তে কমে এসছে, ঠিক একইভাবে শিক্ষার হার বাড়ছে, তো তার বিদ্যুৎ ব্যবহারের হার বাড়ছে, তারপরে আপনার খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি যে ব্যবহার উৎসর যে ব্যবহার, সেটাও আস্তে আস্তে বাড়ছে। কাজে সামগ্রিকভাবে চিন্তা করলে আমরা বলতে পারি আমাদের দেশ এই সূচকগুলোর উপর নির্ভর করে যদি বলি এগিয়ে যাচ্ছে। বিবিএসের এই রিপোর্ট 2012টি এলাকা থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্তির পাশাপাশি সমন্বিত প্রচেষ্টায় বদলে গেছে রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান। নিয়মিত রোগী দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সেবার মান বাড়ায় রাঙামাটির বাইরে থেকেও চিকিৎসা নিতে আসছেন অনেকে। রাঙামাটি জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেয়ার জন্য এমন দীর্ঘ লাইন দেখা যায় নিয়মিতই। সেবা নিতে দূরদূরান্ত থেকে আসেন মানুষজন। গাইনি, শিশু, মেডিসিন, সাধারণ সব ওয়ার্ডের সেবার মানে সন্তোষ প্রকাশ করেছেন তারা। কম খরচে হচ্ছে অস্ত্রোপচারও। এখন তো মানে ওষুধ ভালোভাবে দেয়, নার্স ঠিক মতো থাকে। এখন আগের চেয়ে অনেকটাই উন্নত, অনেকটা ভালো, মোটামুটি চিকিৎসা অনেক ভালো। কি বলবো, মেডিকেল কলেজ হওয়ার পরে মেডিকেল কলেজের সাথে যুক্ত হয়ে অনেক ভালো ডাক্তার আসছে এখানে। রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান নিয়ে অসন্তোষ ছিল দীর্ঘদিনের, তবে এখন পাল্টেছে সেই অবস্থা। হাসপাতালটি রাঙামাটি মেডিকেল কলেজে সংযুক্ত হওয়ায় রোগী দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। 24 ঘন্টা সেবা পাচ্ছেন শিশু ও প্রসূতি রোগীরা। বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা থাকায় কমেছে অন্য জায়গায় ছোটার ভোগান্তি। কয়েকদিনের মধ্যে আমাদের অক্সিজেনের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তারপর চিকিৎসা জগৎ থেকে আমাদের খরচ যেগুলো আছে, ওষুধপত্র, ম্যাক্সিমাম ওষুধপত্র আমাদের এখান থেকে আমরা দিতে পারছি। এবং আমাদের সিস্টার যারা আছে তারা সবাই তো 24 ঘন্টায় তারা এখন সার্ভিস দিয়ে যাচ্ছে। শিশু বিকাশ কেন্দ্র চালু করেছি, যেখানে একজন শিশু চিকিৎসক আছেন, সাথে একজন চাইল্ড সাইকোলজিস্ট আছেন। তারা এখানে শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে যে অটিজম যে শিশুগুলো, তাদের আমরা স্পেশাল সেবা দিতে পারব। মেডিকেল কলেজে সংযুক্ত হওয়ার পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা পরিষদের সমন্বিত প্রচেষ্টায় হাসপাতালটির সেবার মান বেড়েছে বলছেন সিভিল সার্জন। রাঙামাটি মেডিকেল কলেজে যে সমস্ত সম্মানিত চিকিৎসকবৃন্দ আছেন, ওনারাও আমাদের হাসপাতালে কাজ করছেন, যাতে এর ফলে আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে যারা আমাদের ম্যান পাওয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে আমাদের এই সেবা দেওয়াটা পরিধিটা বেড়েছে। আমাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে গড়ে দৈনিক চিকিৎসা নিচ্ছেন 600 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে প্রথমবারের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত আবাসন ব্যবস্থা তৈরি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে 4 জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য থাকছে সহায়ক কক্ষ, বিশেষায়িত ওয়াশরুম সহ নানা সুবিধা। পর্যায়ক্রমে সব হলেই বিশেষায়িত এমন কক্ষ করা হবে বলে জানালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নানা প্রতিকূলতা পেরিয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী কেউ পৌঁছেন উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে। তবে বিশেষ ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা হয় না তাদের। সে সুযোগ তৈরি করতেই উদ্যোগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো হল শাহপরানের একটি কক্ষে 4 জনের থাকার ব্যবস্থা করা হয়েছে, যেখানে থাকছে হুইল চেয়ারে চলাচলের রাস্তা, ফিজিক্যাল সাপোর্ট রেলিং ও স্বয়ংক্রিয় বেসিনের ব্যবস্থা। এছাড়াও নিজ কক্ষ থেকেই খাবার খাওয়া কিংবা কারো সাহায্য পেতে থাকছে ডিভাইসের মাধ্যমে প্রযুক্তির সহায়তা। হলে ঢুকেই প্রথম যে রুমটা, যারা যেন 2তলা 3তলা উঠতে না হয়, আমরা ওদের সুবিধার কথা চিন্তা করে এই রুমটা আমরা বরাদ্দ দিয়েছি, এবং যেটা ডাইনিং রুম থেকে খুবই সন্নিকটে। এবং ইভেন তারা যদি ডাইনিং রুমে যেতেও না পারে, তারা যদি নক করেন, আমরা দেখেছেন যে এখানে একটা ডিভাইস স্থাপন করা হয়েছে, তাহলে ওই অ্যাটেন্ডেন্ট এসে তার সেটা ব্যবস্থা করে দেবেন। খুব সহজেই যেন হুইল চেয়ারে বসে ঘর থেকে শুরু করে এই যে টয়লেট বা ওয়াশরুম, এই যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা যায়। এই জন্য এই হুইল চেয়ারের তো একটা মাপ থাকে, সে মাপটাকে মাথায় রেখে সব জায়গাগুলো, অর্থাৎ দরজার শুরু, ওয়াশরুমে খুব সহজেই কিন্তু হুইল চেয়ার নিয়ে ঢুকে পড়া যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শাহপরান হলের মতো অপর 4টি হলেও একই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নির্মাণাধীন ভবনগুলো শারীরিক প্রতিবন্ধী সহায়কভাবেই তৈরি করা হচ্ছে। পুরানো যে হলগুলো আছে, প্রত্যেকটা হলের মধ্যে আমরা এইভাবে
আমাদের যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমরা সুযোগ সুবিধা সম্বলিত আমরা কক্ষ তৈরি করব এবং আমাদের নতুন যে হলগুলো হচ্ছে এগুলো শুরু থেকে আমাদের সুযোগ সুবিধাগুলো থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল ভবনগুলো আছে ওই ভবনগুলোর মধ্যে পর্যায়ক্রমে আমরা এগুলো করে ফেলব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বর্তমানে 10 জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করছেন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বন্ধ থাকা 6টি সরকারি চিনিকল আবার চালু করতে যাচ্ছে সরকার। পাওয়া গেছে বিদেশি বিনিয়োগের প্রস্তাবও। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু চিনি নয়, কারখানাগুলো লাভজনক করতে আগজাত অন্য পণ্য উৎপাদনে যেতে হবে, নিশ্চিত করতে হবে জবাবদিহিতা। লোকসান কমাতে 2020-এ বন্ধ হয়ে যায় কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, রংপুর, শ্যামপুর ও দিনাজপুরের চিনিকল। তখন কারখানাগুলো আধুনিকায়নের পর আবার চালুর কথা বলেছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। সে বক্তব্যের আলোকেই আবার চালু হতে যাচ্ছে মিলগুলো। এরই মধ্যে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ড। পরিচালিত হবে সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে। পুরনোদের প্রশিক্ষণের পাশাপাশি নিয়োগ হবে দক্ষ কর্মী। উৎপাদন বাড়াতে আসছে উচ্চ ফলনশীল আখ। পুরো ফান্ডিংটা ওনারা করবেন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে, মানে যেটা লোন হিসাবে আসবে। সেই লোনটাও কীভাবে মানে করবে এটা এগুলি নিয়ে নেগোসিয়েশন হবে। আমরা এই মাসের শেষে হয়তো একটি সভা করব। আশা করছি যে আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি যে আমরা ফাইনাল করতে পারি খুব শীঘ্রই এবছরের মধ্যে হয়তো আমরা একটা চুক্তিতে উপনীত হব। অর্থনীতিবিদরা বলছেন সুফল পেতে বড় কলগুলোতে শুধু চিনি নয়, রপ্তানির জন্য উন্নত মানের স্পিরিট ও অ্যালকোহল উৎপাদন করা যেতে পারে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতায়। এগুলোকে লাভজনক করবার উদ্যোগ মোটেই খুব সুচিন্তা প্রসূত হবে বলে মনে হয় না, কেননা সরকারি ব্যবস্থাপনার দুর্বলতা ইতিমধ্যেই দেখা গেছে এই মিলগুলোর ক্ষেত্রে, এবং সংস্কারের নামে নতুন করে আবার সেখানে দুর্নীতি সুযোগ তৈরি হবে এবং বাড়তি উৎপাদন ক্ষমতা চিনি তৈরি করে সেটি এই মুহূর্তে দেশের ভিতরে লাভজনক করাটিও কষ্টকর। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতায় চিনিকল রয়েছে 15টি। দেশের চাহিদার মাত্র 2% মেটে এসব কারখানা থেকে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনাফের নাফ নদীতে নেমে আসা দুটি বন্য হাতিকে 3 দিন ধরে ফেরাতে পারেনি বন বিভাগের কর্মীরা। এ নিয়ে বিপাকে পড়েছে বন বিভাগ। শনিবার টেকনাফের জালিয়াপাড়া নাফ নদীর প্যারাবনে দেখা যায় বন্য হাতি দুটি। বন বিভাগ টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতি দুটিকে শনিবার রাতে বনের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসে। পরে তারা আবার নাফ নদীতে চলে আসে। খবর পেয়ে বন বিভাগ, কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা হাতি দুটিকে পাহাড়ের দিকে সরানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। পৌনে 200 বছর ধরে বৃহত্তর যশোর এলাকার মানুষের জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে সমাদৃত যশোর পাবলিক লাইব্রেরি। দেশের প্রাচীনতম এই পাঠাগারে আছে দুর্লভ ও দুষ্প্রাপ্য 2 শতাধিক পাণ্ডুলিপি, 500 গ্রন্থসহ মোট 90,000 বই। সেই সাথে আছে মুক্তিযুদ্ধ নিয়ে এবং কবি নজরুল ও মধুসূদন দত্তের সৃষ্টিকর্ম নিয়ে বিশেষ কর্নার। 1850 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাবলিক লাইব্রেরি অ্যাক্ট পাশ হলে পরের বছর মাদারীপুরে এবং যশোরে প্রতিষ্ঠা হয় দুটি পাবলিক লাইব্রেরি। লাইব্রেরি বিষয়ক গবেষক ডক্টর মোফাক্খর হোসেন ও শ্রী বিষ্ণু শর্মা বলছেন, যশোরের পাবলিক লাইব্রেরি উপমহাদেশের দ্বিতীয় গণপাঠাগার। বর্তমানে এটি পরিচিত যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি নামে। গ্রন্থাগারটি যুগে যুগে মুখরিত হয়েছে জ্ঞান পিপাসু গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদদের পদচারণায়। বিভিন্ন বিষয়ের বই হাতের নাগালে পাওয়ায় প্রতিদিন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ আসেন এখানে। নিরিবিলি একটা পরিবেশ পাই এবং এখানে সব ধরনের বই পাই, পাশাপাশি আমরা একাডেমিক পড়াশোনাও করতে পারি। কিছু বই আছে যেগুলো এখানে আমি এখান থেকে নিয়ে পড়তে পারতেছি। শুধু প্রাচীন ঐতিহ্য বিচারেই নয়, এই লাইব্রেরির গুরুত্ব রয়েছে পুস্তকের সংগ্রহেও। প্রাচীন 2 শতাধিক পাণ্ডুলিপি আর 500 দুর্লভ বই রয়েছে এখানে। শ্রেণীবদ্ধ করে রাখার চেষ্টা করছি এবং বর্তমানে আমরা ডিজিটাল ক্যাটালগিং কাজ আমাদের চলছে। সমস্ত ক্যাটালগিং যদি শেষ হয় তখন আমরা করতে পারবো যে লাইব্রেরিতে আসলে কত বই আছে। মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক পাঠ্যাভ্যাসের কারণে পাবলিক লাইব্রেরিতে কমছে পাঠকের সংখ্যা, আর করোনা সংক্রমণ ঝুঁকিতে লোক সমাগম এখন আরও কম। এত ব্যস্ত সিলেবাস যে তাদেরকে এই কোচিং এবং এই মোবাইল সংক্রান্ত এই
সমস্যার কারণে পাঠকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বয়স্ক পাঠক আছেন। প্রযুক্তি নির্ভর এই বিশ্বে অনলাইনে তথ্য পাওয়ায় গুরুত্ব কমছে লাইব্রেরির। তবে গবেষক ও জ্ঞান পিপাসুদের কাছে এই জ্ঞান ভাণ্ডারের কোনো বিকল্প নেই। তাই ঐতিহাসিক এ গ্রন্থাগারের বিকাশে যুগোপযোগী পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। তেহরান বলছে আটক করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সতর্ক করতে এই অভিযান চালানো হয়। মিয়ানমার আবারও এদিকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে, নতুন করে শর্ত জুড়ে দিয়ে। স্যাম কিংবা পাঠাও অ্যাপস ভিত্তিক এসব পরিবহন কখনই একটি দেশের গণপরিবহন ব্যবস্থার বিকল্প হতে পারে। ভারত সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সংসদীয় আসনে জনসমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থা প্রায় দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগররণী হত্যা মামলার তদন্ত। এতে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। গবেষণায় দেখা গেছে সরকারি হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর গড় চিকিৎসা ব্যয় ৬,৫০০ টাকা। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে কোভিড-19 প্রতিরোধে দুটি ভিন্ন প্রতিষ্ঠানের টিকার মিশ্রণ বেশি কার্যকর। প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের টিকা একই প্রতিষ্ঠানে না হলেও টিকা গ্রহণ করা যাবে। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কমকফ ট্রায়াল গ্রুপের গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। এর ফলে দুটি ভিন্ন ডোজের টিকা গ্রহণ নিয়ে সাধারণ মানুষের মাঝে সংশয় শেষ হবে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। এই গবেষণায় দেখা গেছে যারা ইতিমধ্যেই দুটি ভিন্ন ডোজের টিকা নিয়েছেন তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। তবে ব্রিটেনের ডেপুটি চিফ মেডিকেল অফিসার বলেছেন এই গবেষণার ফলাফলের জন্য চলমান টিকাদান কর্মসূচি বদলাতে হবে না। স্পেন, জার্মানি সহ আরও অনেক দেশ 2 ডোজে 2 ভিন্ন টিকা দিয়ে আসছে। ভূমধ্য সাগর থেকে বাংলাদেশি সহ 178 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি রোববার জানায় দেশটির দক্ষিণ উপকূলে 3টি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। তিনি জানান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাগুলো ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিশর, তিউনিসিয়া, সিরিয়া, আইভরি কোস্ট, নাইজেরিয়া, মালি ও ইথিওপিয়ার নাগরিক আছেন। লিবিয়া থেকে অবৈধ উপায়ে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। এর আগে বৃহস্পতিবার ভূমধ্য সাগরে ভাসমান অবস্থায় 264 বাংলাদেশি সহ 267 জনকে উদ্ধার করে তিউনিসিয়া কর্তৃপক্ষ। জিম্বাবুয়ে সফরের জন্য ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় মুমিনুল হকের নেতৃত্বে জিম্বাবুয়ে গেছে টেস্ট স্কোয়াড। তবে ভিসা জটিলতায় আটকে যাওয়া সাদমানের জন্য আজ আবার চেষ্টা করা হবে। ভোরে ঢাকা থেকে রওনা হন ক্রিকেটাররা। জাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে। ছুটিতে থাকা কোচিং স্টাফের সদস্যরা নিজ নিজ দেশ থেকে সফরে যুক্ত হবেন। সদ্য নিয়োগ পাওয়া স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাতের সঙ্গে দেখা হবে কাতারের দোহার ট্রানজিটে। এবার টিম লিডার হিসেবে আছেন সাজ্জাদুল আলম। আফ্রিকান মুলুকে একমাত্র টেস্ট শুরু আগামী 7 জুলাই। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 16 জুলাই। 3 ম্যাচের টি-20 সিরিজ 23 জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে টাইব্রেকারে 5-4 ব্যবধানে হেরেছে দিদিয়ের দেশমের দল। বুকারেস্টে শুরুতেই সেফেরোভিচের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর 2 মিনিটে জোড়া গোল করে ফ্রান্সকে পথ দেখান কারিম বেনজেমা। কিছুক্ষণ পর পগবার গোলে জয়ের পথে থাকলেও শেষ মুহূর্তে গাভরানোভিচের নৈপুণ্যে জমে যায় ম্যাচ। অতিরিক্ত সময়ে জালের দেখা পায়নি কোনো দল। পরে টাইব্রেকারে সব আলো কেড়ে নেন ইয়ান সমের। সুইজারল্যান্ড 5 শটে সফল হলেও ফ্রান্সের শেষ শট নিতে আসে এমবাপ্পেকে রুখে দেন সুইস গোলরক্ষক।
ইউরোতে ৮ গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। নির্ধারিত সময় শেষ হয় ৩-৩ সমতায়। অতিরিক্ত সময়ের ২ গোল নিয়ে ম্যাচ জিতে নেয় স্প্যানিশরা। গোলকিপার উনাই সিমোনের হাস্যকর ভুলে শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আসলে এটি নবম আত্মঘাতী গোল। প্রথমার্ধেই স্পেনকে সমতায় ফেরান পাবলো সারাবিয়া। বিরতির পর ২ গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লা রোহা। আস্পিলিকুয়েতার পর স্কোরার ফেরান তোরেস। নাটকীয়তা তখনও বাকি। শেষ দিকে ওরসিচ ও পাসালিচের কল্যাণে ম্যাচ জমিয়ে দেয় ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ের সমতায় খেলা গড়ায় অতিরিক্ত সময়, যেখানে দ্রুত ২ গোল দিয়েছে স্পেন। আলভারো মোরাতার পর ক্রোয়াটদের হতাশা বাড়িয়েছেন মিকেল ওয়ারজাবাল। বুধবার পর্যন্ত সীমিত লকডাউনের মধ্যে চলবে ঘরোয়া ফুটবল। আজ প্রিমিয়ার লিগে উয়োর বাড়িধারা খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৫টায়। ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ রহমতগঞ্জ। বাড়িধারার অবস্থান ১০ নম্বরে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ১ জুলাই থেকে ৭ দিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করছে সরকার। এ সময় লিগের ভবিষ্যৎ কী হবে এ নিয়ে দোটানায় বাফুফে। ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে এরই মধ্যে লকডাউনেও ম্যাচ আয়োজনের অনুমতি চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বাফুফে। তবে এখনও আসেনি কোনো নির্দেশনা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অফিস খোলা রেখে লকডাউনে কর্মজীবীদের চরম ভোগান্তি। রাজধানী ছাড়ছে মানুষ, সড়কে ফেরিঘাটে ভিড়। রাজশাহী ও কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ১.৫ মাসের ২ শিশু। বাড়িতে ও হাসপাতালে রেখে চলছে চিকিৎসা। এক সপ্তাহের মধ্যে অনুমোদন পাচ্ছে ই কমার্স নীতিমালা। অস্থিরতা কাটাতে সামঞ্জস্যতা আনার তাগিদ ই ক্যাবের। মুমিনুল হকের নেতৃত্বে জিম্বাবুয়ে গেছে ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দেবেন সাকিব। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।